প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে বলে সরকার মনে করে না। দলটি নিষিদ্ধ হবে কিনা তা নির্ধারিত হবে আদালতে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে দেশের ৬টি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে, আর রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৮,০০০ পুলিশ। ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ সময় পুলিশের হাতে অনেকে আটকও হয়েছেন। খোদ রাজধানীতে ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ দলটিকে সরকার কি মোকাবিলা করতে পারছে? প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয়, আওয়ামী লীগ সামলাতে কেন এত হিমশিম? দলটিকে নিষিদ্ধ করা হয়েছে দুবার, একবার অন্তর্বর্তী সরকারের সময়, আর এই সরকার আসার পর কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। অনেকেই বলেন যে কার্যক্রম নিষিদ্ধ এবং দল নিষিদ্ধ অলমোস্ট একই রকম। যেই দলের কার্যক্রমই থাকবে না সেই দল তো নিষিদ্ধই। নিষিদ্ধ না হলে কার্যক্রম নিষিদ্ধ হয় কিভাবে? তো এখনো কেন আওয়ামী লীগ প্রাসঙ্গিক? দেখুন, প্রাসঙ্গিকটা হচ্ছে মানে কতগুলো উদাহরণের কারণে প্রাসঙ্গিক হয়। যদি আপনি মাফিয়াতন্ত্রের উদাহরণ যদি টানতে চান, যেমন বাংলাদেশে আমি দেখি অনেক পলিটিক্যাল পার্টি, অনেকেই দেখি যে সাংবাদিক বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামের একটা ফ্যাসিস্ট শব্দ উচ্চারণ করে, একটা আগের একটা লাগায় রাখে ফ্যাসিস্ট। তাই মনে করি এটা তো খুবই ছোটখাটো একটা পদবি। মানে এটা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললে বা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফ্যাসিস্ট বলে, পার্টিকুলার শেখ হাসিনাকে যদি ফ্যাসিস্ট বলে অনেক কম বলা হয়। কারণ ফ্যাসিস্টেরও কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক থাকে, সে দেশপ্রেমিক থাকে অনেক ক্ষেত্রে। আপনি যেমন ফ্যাসিস্টের যদি উদাহরণটা নেন, আপনার জার্মানের হিটলার, তো জার্মান হিটলার কি আপনার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছিল? আচ্ছা, জার্মান হিটলার কি মানে অন্য কোনো দেশকে এটা বলেছিল যে অমুক দেশকে আমি এত কিছু দিয়েছি, সারা জীবন মনে রাখবে? নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আরেকজনকে খুশি করার জন্য এবং আরেকজনকে নিজেকে মনে রাখার জন্য সব জলাঞ্জলি দিয়ে দিয়ে, এটা তো হিটলারের বেলায় প্রযোজ্য ছিল না। হিটলার কখনই তা করেনি। হিটলার সমগ্র পৃথিবীকে, সকল রাষ্ট্রকে জার্মানের পদতলে নিয়ে আসতে চেয়েছিল সেজন্য, এবং এটা করতে যে তিনি অনেক বাড়াবাড়ি করেছেন, তাই না? তো সেটার জন্য তাকে আমরা ফ্যাসিস্ট বলি। আপনি যদি ইউরোপের ইতালির মুসোলিনির দিকেও যদি তাকান, তাকেও ফ্যাসিস্ট বলা হয়। মুসোলিনির এই যে আজ পর্যন্ত কি কোনো উদাহরণ আপনি শুনেছেন যে, বা কোনো তথ্য পেয়েছেন যে মুসোলিনি বা মুসলিম মন্ত্রিসভার লোকজন টাকা পয়সা ইউরোপের অন্য দেশে পাচার করে দিয়েছে ভালো থাকার জন্য, তাদের ছেলে মেয়েরা ভালো থাকবে সেই জন্য? না। তো সুতরাং ফ্যাসিস্ট এক জিনিস, আর শেখ হাসিনা গভর্নমেন্ট, শেখ হাসিনা যেটা করেছেন, তার ফ্যামিলি যেটা করেছে, সেটা হচ্ছে একেবারেই ম্যানিফেস্টেশন অব দ্য মাফিয়াতন্ত্র। মাফিয়ারা যা করে, মাফিয়ারা কি করে? কোনো নিয়ম নীতির কোনো কিছু তোয়াক্কা করে না, সংবিধান মানে না। আমার প্রশ্ন ছিল, আমি বলছি বিচার, আপনি যদি প্রাসঙ্গিক ভাবে আলোচনা করেন। আমি ওই প্রাসঙ্গিকটাই নিয়ে আসছি ছোট করে। হ্যাঁ, বিচার বিভাগকে তছনছ করে দিয়েছে। যেমন এস আলম একটা বড় মাপের দুর্বৃত্ত, বাংলাদেশের ধন সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। তাকে বিচার করা যাবে, মানে তার ব্যাপারে তদন্ত করা যাবে না, এই হুকুম কে দিল? সর্বোচ্চ আদালতের অ্যাপিলেট ডিভিশনের বিচারকরা। সারপ্রাইজিংলি, মানে তার মানে ওখানেও মাফিয়া তন্ত্রের, ওখানেও দুর্বৃত্ত টাইপের বিচারকরা ছিল ওখানে। মানে খোদ বিচারকই দুর্বৃত্ত, তা না হলে দুর্বৃত্তপনার তদন্ত করা যাবে না এই আদেশ কোনো বিচারক দিতে পারে নাকি? আমার প্রশ্নটা ছিল এই যে প্রাসঙ্গিক বললেন না, আমি প্রাসঙ্গিক, এই যে অপকর্মগুলো করেছে, বেনজিরের মতো জানোয়ার তৈরি করেছে, আপনার ওই র্যাবে মানে সেনাবাহিনী থেকে আসা জিয়াউল হাসানকে জানোয়ারে পরিণত করেছে, আয়না ঘর বানিয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে তছনছ করেছে, বিচার বিভাগকে ভেঙে তছনছ করে দিয়েছে, রাজনীতিটাকে তছনছ করে দিয়েছে। এইটার জন্য আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে যতবার। কেন তছনছ হয়ে গেল এই আলোচনাগুলো যখন আসবে, তখন আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগের বসংবদ বিচারকগুলোকে, বসংবদ ওই বেনজির এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এবং তাদের কথিত বুদ্ধিজীবী, তাদের মিডিয়া, তাদের দালাল, মানে
ওই কি বলে, যখন আমি ওই শব্দটা উচ্চারণ করতে চাই না, এই লোকগুলোর নাম বারবার উচ্চারিত হবে, ততবার এরা প্রাসঙ্গিক হবে। কারণ এই উদাহরণের জন্য এই নামগুলো ওই দলকে, সংগঠনকে, এদের নেতাদেরকে আনতেই হবে, না আনলে তো আপনার মাফিয়া তন্ত্র বুঝাতে পারবেন না। আমার প্রশ্ন ছিল, শেখ হাসিনা পালিয়েছেন, আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী বিদেশে পালিয়েছেন, সারা দেশে ছোটখাটো নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন, অনেকেই পালিয়ে আছেন, অনেকে জেলে আছেন, অনেক নেতাকর্মী মারা গেছেন, জেলের মধ্যে মারা গেছেন, টর্চারে মারা গেছেন, নানান ভাবে মারা গেছেন। 2-4 জন না, 2-4 জন না, এই সংখ্যাটা বেশি। আপনাকে সত্য বলতে হবে। একটা প্রোগ্রাম, আপনি লাইভ প্রোগ্রামে এসেছেন, 2-4 জন না। আপনি তো নিজেই জানেন যে আওয়ামী লীগের 2-4 জন নেতাকর্মী গত 2 বছরে মারা যান। এই সংখ্যা অনেক। আপনাকে তো এটা স্বীকার করতে হবে। সেই সংখ্যাটা নিঃসন্দেহে, সেই সংখ্যাটা ডক্টর রিপন 2-4 জন না, আপনি তো এটা স্বীকার করেন। একটা লাইভ প্রোগ্রাম চলছে, যদি আপনি বলেন অনেক, তাহলে আমি বলবো সেই সংখ্যাটি আপনি যদি যোগ করেন, সেই সংখ্যাটি 25 জনও পাবেন না। এটা আমি আপনাকে আমি আশা করব যে আপনি যে বলেছেন 25 জন না, নিরপেক্ষভাবে নিশ্চয়ই এটির গবেষণা হবে এবং নিশ্চয়ই এটা নিয়ে ফ্যাক্ট চেকিং হবে। সরকার তো কাউকে মেরে ফেলেনি, গুম করেনি, তারা আমি বলেছি গত 2 বছর, সেটার মধ্যে অন্তর্বর্তী সরকার ছিল, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মব সন্ত্রাসে মারা গেছে, পুলিশ হেফাজতে মারা গেছে, সবশেষ শনিবারে মারা গেছে ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশের হাতে প্রান্ত নামে একজন ছেলে, যিনি ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিল। তো সেই হিসাবে আপনি যে বললেন 2-4 জন, আপনার মতো একজন সিনিয়র লোক যখন বললেন 2-4 জন, সেটা আমার কাছে মনে হয়েছে যে এই তথ্যটা সঠিক না। এটা একটা লাইভ প্রোগ্রাম, এই লাইভ প্রোগ্রামে আমি লাইভ প্রোগ্রামের জন্য বলছি, আমি 2-4 জন মন্ত্রীর কথা দেখে যারা না 2-4 জন তো না, আপনি জানেন যে এই সংখ্যাটা বেশ, মানে সংখ্যাটা অনেক, সেটা অন্তর্বর্তী সরকারের সময় বেশি হয়েছে, বিএনপি সরকারের কেবল এসেছে কেবল না। কিন্তু আমি আপনার সাথে কিন্তু একমত নই যে সংখ্যাটা অনেক বলবো না। আমি 2-3 জন মন্ত্রী, সাবেক মন্ত্রী বয়স না, আমি কিন্তু 2-4 জন মন্ত্রীর কথা বলিনি, আমি তাদের কথা বলছি। আমি সব মিলিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কথা বলছি। আমার যে প্রশ্নটা ছিল আপনার কাছে, যে ধরেন আওয়ামী লীগ, আমি তো বলেছিলাম আপনাকে আওয়ামী লীগের সভানেত্রী পালিয়ে গেছেন, তাদের অধিকাংশ নেতাকর্মী বিদেশে পালিয়ে আছেন, তো তাদের এই সারা দেশে যে নেতাকর্মী আছে, তাদের এই ঝটিকা মিছিল 5 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য মিছিল করে তারা আবার উধাও হয়ে যান। তো এদেরকে মোকাবিলা করার জন্য সেনাবাহিনী মোতায়েন এবং রাজধানীতে 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই জন্য আমি বলেছি যে সরকার হিমশিম খাচ্ছে। আমি আপনাকে বলতে চাই, আমার পার্সোনাল পজিশন, এটা আমার দলের পজিশন না। কারণ একজন মানুষ তো, আমরা তো একেবারে দলদাস না, আমাদের একটা নিজেরও থাকি, নিজেদের একটা অবস্থান থাকে। তো সেই নিজেদের অবস্থান থেকে আমি যেটা বলছি, ইট ইজ টু মাচ, আই মাস্ট, ইট ইজ টু মাচ। আমি তো সরকারের পার্ট নই। যদি আমি সরকারের পার্ট থাকতাম এবং এগুলো যদি ডিসকাশন আসতো যে ওরা তথাকথিত ওদের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে ওরা ঝটিকা মটিকা মিছিল টিছিল করবে আর কি, তাহলে ঝটিকা ফটিকা যাই বলেন না, মানে এগুলোর সাথে এই ধরনের প্রতিশব্দ উচ্চারণ হয়। তাই যদি হয়, তাহলে আপনার এই সেনাবাহিনীর সামর্থ্যকে এত সামর্থ্য ক্ষয় করার কোনো দরকার ছিল না। 18,000 পুলিশেরও কোনো দরকার ছিল না। ইয়েস, অ্যালার্ট থাকবে নিঃসন্দেহে, কারণ তারা নাশকতা করতে পারে। নাশকতা তো যে কেউ করতে পারে, আপনার খেয়াল নাই 75-এ যখন আওয়ামী লীগের নিজেদের মতো একটা উপদলীয় অভ্যুত্থান হয়ে গেল, আই এম টকিং অ্যাবাউট দ্য 15th অগাস্ট, আমি এটাকে আওয়ামী লীগ উপদলীয় অভ্যুত্থান বলি। এটা সেই উপদলীয় অভ্যুত্থানের কারণে যখন কাদের সিদ্দিকীরা যখন পালিয়ে গেলেন, সীমান্ত পার হয়ে গেলেন, তখন তারা সীমান্তের ওই পারে কিন্তু ঠুসঠাস করতো, বন্দুক ঠুন্দুকটি মাঝে মধ্যে আমাদের বর্ডারের যারা বিডিআর ছিলেন, তৎকালীন বিডিআর, তাদের সাথে তাদের একবার সংঘর্ষ হয়েছে। তো এই সমস্ত ঘটনাগুলো তো আওয়ামী লীগের নিষিদ্ধ বা পলাতক আওয়ামী লীগ, আপনি নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে একটা শব্দ উচ্চারণ যুক্ত করে দেন, নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ। এই যে পলাতক আওয়ামী লীগ, এই পলাতক আওয়ামী লীগের লোকদের জন্য বিএনপি সরকারের হিমশিম খাওয়ার কথা না। খুব ক্লিয়ার বলতে, হিমশিম খাওয়ার কথা না। কারণ যে দলটির জনভিত্তি নাই, যে দলটা মানুষ ঘৃণা করে, যে দলটাকে, যে দলের হাতে আপনার 2000-এর মতো মানুষ মারা গেছে, এটা আপনার ইউনাইটেড নেশনস এর রিপোর্টে প্রায় 1,500-এর মতো মানুষ মারা গেছে। সরকারি হিসাবে তো 834। সমস্ত হত্যাকাণ্ড লিপিবদ্ধ হয় না, সবাই আপনার নাম লেখানো না। সেটা অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু
হোয়াট এভার, যে আপনি কি ডু হিসাবটা। থিঙ্ক, আপনি যদি ডু থিঙ্ক যে হুম, হুম। ইভেন যদি 800 850 লোক যদি যারা জি, নিবন্ধিত, জি। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 36 ডেইজে, এই সংখ্যাটা কি কম? না, না, একশো অবশ্যই না। 135 জন হুম, হুম। শিশুর মানে মৃত্যুর ঘটনাটা, মানে হামে নয়, 135 জন শিশু মায়ের কোলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, এরকম এই সংখ্যাটা নিশ্চয়ই খুব কম না। শত শত মানুষ পঙ্গু হয়েছেন। আমার মোবাইলের মধ্যে অনেক জি, জি। ছবি আছে। আমি চক্ষু বিজ্ঞান হাসপাতালে গিয়েছিলাম। 2 চোখ হারিয়েছেন, কেউ 1 চোখ হারিয়েছেন। মানে চোখে, মাথায় মানে বুলেট বিদ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছেন। এরকম ছবি, ভিডিও আমার এই মোবাইলটার মধ্যে আছে। আচ্ছা। এই সংখ্যাটা কম না। সুতরাং এমন একটি দলকে, যাদের এই অপকর্মগুলোর স্মৃতি মানুষের হুম, হুম। ভেতরে এত জ্বলজ্বল করছে, হুম। এত মানে ভিভিড, সেই দলটাকে ট্যাকেল করার জন্য 18 জন পুলিশই যথেষ্ট ছিল। আমি টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। কিন্তু তাদের নাশকতা কর্মকাণ্ডের যে অপতৎপরতার যে ব্যাপারগুলো থাকে, সেটাকে সরকার হয়তো রাষ্ট্রের নিরাপত্তাজনিত কারণে অথবা জননিরাপত্তার স্বার্থে, নাগরিকদের নিরাপত্তার হুম, হুম। প্রশ্নে হয়তো সরকার মেজার নিয়েছেন। তবে আমার কাছে মনে হচ্ছে মেজারটা অনেক অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ। আপনি দেখেছেন আজকে সকালবেলা ধানমন্ডি ৩২ নম্বরের সামনে আ জামায়াত ইসলামের ধানমন্ডি জোনের নেতাকর্মীরা একটি মিছিল করে। তো সেখানে একজন সাংবাদিকের আ কে মারধরের অভিযোগ উঠেছে। তার নাম হচ্ছে আমি ছবি মাহফুজুর দেখেছি। রহমান শিশির। সকাল জি। দৈনিক সকাল এটা আ দৈনিক সকাল অনলাইন। এই অনলাইনে মাল্টিমিডিয়া রিপোর্টার। তাকে আ আমাদের এখানেও প্রথম আলোতে রিপোর্ট হয়েছে ২ দফা তার উপর হামলা করা হয়েছে। এক ধরনের মব তৈরি করা হয়েছে। তো এই রিপোর্টারটাকে সেভ করার জন্য অন্যান্য গণমাধ্যমের কর্মীরা তারও হামলার শিকার তারাও হয়েছেন। উম হামলার শিকার হয়েছেন, ধাক্কাধাক্কি এবং গালিগালাজের শিকার হয়েছেন, মারধরও করা হয়েছে। আ কিভাবে দেখছেন? এটা আপনি কিভাবে, নিজেও এটা না, একটি গণমাধ্যমের সম্পাদক। এটা কিভাবে দেখার বিষয় না। এটা মানে অত্যন্ত মানে কি বলবো? এটা শুধু নিন্দা, মানে ওই যে নিন্দা করছি, আ এইটা বোধহয় শেষ করা যায় না। জি, এটা রীতিমতো গর্হিত অপরাধ করেছেন, I must say। তাদের মা যেই নেতাকর্মী হুম, হুম, ঘটনার সাথে যুক্ত, আমি ধারণা করছিলাম হুম, হুম। মিনহোয়াইল জামাতের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে এই ঘটনার জন্য তারা ক্ষমা প্রার্থনা করবেন, এবং যারা পারপেট্রেটর, যারা এই ঘটনার জন্য যারা দায়ী, জি। তাদের দলীয় কর্মী তো, নেতাকর্মী, তাদেরকে আপনার সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে আনবেন এবং মানে আইনি ব্যবস্থায় সহযোগিতা করবেন। আমি তাই মনে করি। জামাত ইসলাম এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে ধানমন্ডির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। একজন গণমাধ্যম কর্মী তিনি তার আ কার্ড দেখিয়েছেন, পরিচয়পত্র দেখিয়েছেন, বলার পরও অ তাকে বলা হয়েছে ফ্যাসিস্টের দোসর। ঠিক আছে? এবং তাকে যখন পেটানো মানে হচ্ছিল, মানে এই কিল ব্যাখ্যা, ঘুষি দেয়া এই হচ্ছিল, ব্যাখ্যা তারপরে এই সে ব্যাখ্যা পড়ে গেছে, তারপর তাকে প্রচন্ডভাবে মারা হচ্ছিল। লাথি দেয়া হচ্ছিল এবং তাদের ছবিও কিন্তু এসেছে। হ্যাঁ, রাইট, আমি এই ধরেন দেখেছি। একজন গণমাধ্যম কর্মীকে এভাবে হেনস্থা করা, এরপরে ভুল বোঝাবুঝি না, হিসেবে স্টেটমেন্ট এই দেয়া। ব্যাখ্যা এটা কি মোটেই, এই ব্যাখ্যা অ্যাকসেপ্টেবল এই কিনা? ব্যাখ্যা মোটেই গ্রহণযোগ্য নয়। জি। আমি তো বলেছি ঘটনার জন্য তাদের অনুতপ্ত হতে ছিল, হুম, হুম। ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল, এবং এটা এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের ছবি আছে, এবং জি, জি। তারা তাদের নেতাকর্মী, তাদের অ্যাক্টিভিস্ট, তাদের নেতা কর্মী। সুতরাং তাদেরকে তো চিহ্নিত করতে কোনো সমস্যা নেই। মিডিয়াতে তাদের ছবি এসেছে। ছবি এসেছে এবং রাইট। ধানমন্ডি জোনের সহকারী হ্যাঁ। সেক্রেটারি তো জেনারেল সুতরাং মানে আম তার বিরুদ্ধে এই পরিচয়ও এসেছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দ্বিতীয়ত তাকে আইনিভাবে হুম, হুম। তার যাতে মানে তিনি সাজার সম্মুখীন হন। জামাত যদি তাকে তুলে দিত পুলিশের জি। কাছে, তাহলে সেটা হতে পারত একটা দৃষ্টান্তমূলক ঘটনা। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ টানতে চাই। জামাত কি এই ধরনের রাজনৈতিক দল? না, যে যদি অপরাধীকে যদি তুলে দিবে আইনের যদি হাতে? যদি দিত, আমি বলছি যদি দিত। জি। পক্ষান্তরে যদি আমি আমার দলের কথা যদি বলি, বিএনপির একজন এমপির হুম, ছেলে, হুম। আপনাদের পত্রিকায় নিউজটা এসেছে নারায়ণগঞ্জে জি। নারায়ণগঞ্জে। একজন এমপির ছেলে, তার বিরুদ্ধে আপনার এক্সটর্শন, মানে চাঁদাবাজি বা চাঁদা জি, দাবির জি। অভিযোগ ছিল। হুম। চাঁদা দাবির অভিযোগ ছিল। শিল্প কলকারখানায় আর গাড়ি আটকে রেখে চাঁদাবাজির অভিযোগ ছিল। চাঁদা দাবির হুম, অভিযোগ ছিল, এবং এই ঘটনাটা সরকারের শীর্ষ পর্যায়ে জানা, মানে পুলিশ হুম, রিপোর্ট হুম। অনুযায়ী। কারণ পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। তাহলে আমি ধরে নিলাম যে মানে জি, জি। জিনিসটা ঊর্ধ্বতন লেভেলে ইনফর্মড হয়েছিল এবং তারা নির্দেশ দিয়েছে। আপনি কি ৫৫ বছর ইতিহাসে
কোন রুলিং পার্টির এমপির হ্যাঁ ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে, ডিবিতে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এসপির কার্যালয়ে তাকে নিয়ে জিজ্ঞাসা করেছে, এই ধরনের ঘটনাকে তো 95 ইতিহাস আপনি পাবেন না। বিএনপি সরকার এই ধরনের ঘটনাকে মোটেই প্রশ্রয় দেয় না, সেটা দলের যেই হোক না কেন। এবং এটা কিন্তু একটা সিগন্যাল টু আদার্স যে যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে করে পুলিশ এম্পাওয়ার্ড হলো। কিন্তু ওই যে পুলিশ মনে করতো রুলিং পার্টি, এমপি সাহেবের ছেলে, এমপি সাহেবের বউ, এমপি সাহেবের অমুক, এটা ব্যাপারগুলো আছে না, এখানে কিছু করলে আমার চাকরি থাকবে না, আমার অমুক হবে না। এটা তাদেরকে সিগন্যাল দেওয়া হলো যে নো ম্যাটার হোয়াট, সে যে হোক না কেন, আইন ভেঙেছে, জননিরাপত্তা বিঘ্নিত করেছে, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে, দল যে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি প্রতি মানুষের আস্থা মানে আস্থা কমে যাওয়ার কারণ ঘটিয়েছে, শুধু তার বিরুদ্ধে ব্যবস্থা পুলিশ নিতেই পারে। আমাদের দেশে যেটা হবে কি, পুলিশকে এম্পাওয়ার করতে হবে। পুলিশটা তো ওই যে বললাম না যে মাফিয়ার তন্ত্র, কেন পুলিশটা তো শেষ হয়ে গেছিল, এটার জন্য পুলিশ নিজেও দায়ী। কারণ ওখানে কিছু জানোয়ার ছিল, ওই জানোয়াররা নিজেদের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল তাদের সাথে, তাদের চাঁদাবাজি, তাদের দুর্বৃত্তপনার জন্য তারা পুলিশকে মানে শেষ করে দিয়েছিল। এখন শেষ করে দিয়েছিল বলে আমার আর পুলিশ লাগবে না, আমার তো পুলিশ লাগবে, আমার রাষ্ট্রের পুলিশ লাগবে, সারা পৃথিবীতে পুলিশ লাগে, যুক্তরাষ্ট্রের পুলিশ লাগে, ব্রিটেনের লাগে, ভারতের লাগে, পুলিশ ছাড়া দেশ চলে নাকি? শুধু আমাকে পুলিশ লাগবে, সেই পুলিশকে এম্পাওয়ার্ড করতে হবে, পুলিশের প্রতি আমার আস্থা রাখতে হবে, পুলিশের প্রতি আমাকে সম্মান দেখাতে হবে, তার পোশাককে সম্মান দেখাতে হবে। এই যে কথায় কথায় আপনি মাঝে মধ্যে দেখি আপনাদের প্রত্যেকেই নিউজ আসে যে পুলিশকে ধাওয়া দিয়েছে, পুলিশের সাথে দুর্ব্যবহার করেছে। কেন এটা হবে? এই দুঃসাহসটা পাবে কেন? যে বা যারা হোক না কেন, পুলিশকে ঠিক শক্ত হয়ে এটাকে বাউন্স ব্যাক করতে হবে, স্ট্রেট, আদারওয়াইজ পুলিশ অ্যাসার্ট করতে পারবে না। ডক্টর রিপন, আমাদের অনেকগুলো টপিক আছে, আমরা যদি ছোট ছোট করে ডিসকাশন করি তাহলে আমরা আগে বাড়াতে পারবো। আপনি যখন চাঁদাবাজির কথা বললেন, একদম সরাসরি বলি, বিরোধী দলের নেতা এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বেশ অসংখ্য জায়গায় জনসভায় বলেছেন যে বিএনপি একটি চাঁদাবাজ নির্ভর দল, একটি সন্ত্রাসী দল। আপনি নিজেও এটা জানেন। তো এই যে একটি দল, শাসক দল, চাঁদাবাজি দল হিসেবে নাম ছড়াচ্ছে, নাম কামাচ্ছে না, আমি যেটা বলতে চাই, আমি এটাকে কামাচ্ছে বলবো না। আমি তো একটা উদাহরণ আপনাকে গতকালকে উদাহরণ টানলাম, এবং আপনাদের প্রত্যেক রিপোর্টের পরপরই কিন্তু অ্যাকশনটা হয়েছে, এটাও সত্য। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে পার্টিকুলার যদি আমি জামাতের, এটা আমি অভিযোগ না, আমি সরাসরি বলতে চাই যেটা, সেটাতে জামাতের তরফ থেকে আমি যেটা লক্ষ্য করছি, মানে আমার পর্যবেক্ষণ হচ্ছে, জামাত ইসলামী বিএনপিকে, মানে একটা রুলিং পার্টিকে তার কর্মীদেরকে, মানে নিচের পর্যায়ে তার নেতাদেরকে একটা চাঁদাবাজ বলে চাঁদাবাজি করছে, এই ধরনের অভিযোগগুলোকে স্টাবলিশ করতে চায়। মানে তাদের ধারণা এটা যদি তারা করতে সক্ষম হয় তাহলে বিএনপির জনপ্রিয়তা কমবে এবং বিএনপির প্রতি আস্থা কমবে। আর শুধু প্রধানমন্ত্রী একাই ভালো মানুষ, বাকিরা ভালো মানুষ নন, এটা যদি স্টাবলিশ করা যায় তাহলে ন্যাচারালি বিএনপির প্রতি জন আস্থার পরিমাণটা কমে যাবে এবং তারা তাতে গেইন করবে। আপনি খেয়াল করবেন, সেই গেইনটা আগামী নির্বাচনে কাজে লাগবে। সুকৌশলে তারা যেটা করেছেন, এর প্রথম তারা যেটা করলো, বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর একটা অ্যাটেম্প তারা নিত। প্রায় তারা, তারপর এনসিপিরও আমাদের সন্তান তুল্য ছেলে মেয়েদের তারা না বুঝে হোক, যেভাবে হোক না কেন, তারা এই ধরনের কথাবার্তা, এই ধরনের রেটোরিক্স তারা বলা শুরু করলো, স্টাবলিশ করার চেষ্টা করছে বিএনপি গণঅভ্যুত্থানের বিরোধী অবস্থানে চলে গিয়েছে। তারপরে বলার চেষ্টা করলো যে বিএনপি এই গণঅভ্যুত্থানের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গেছে। এরপরে বলতে চাচ্ছে যে বিএনপি গভর্নেন্সে বিএনপি খুব ভালো করছে না, গুড গভর্নেন্স নাই। হ্যাঁ, তারা তাদের সুশাসন নাই, বিভিন্ন পর্যায়ে তাদের নেতা কর্মীরা মানে চাঁদাবাজিতে মানে লিপ্ত আছে। এই কথাগুলো, এটা অপোজিশন থেকে, আমি যেটা বলতে চাই, অপোজিশন থেকে স্বাভাবিকভাবে আপনি রুলিং পার্টিকে আপনি সবসময় প্রশ্নের মধ্যে রাখবেন। আমি চাই যে অপোজিশন মানে সবসময় রুলিং পার্টিকে প্রশ্নের মধ্যে রাখবে। শুধু অপোজিশন কেন, মিডিয়া
সরকারকে তো প্রশ্নের মধ্যে রাখতে হবে। সরকারকে যদি আপনি অ্যাকাউন্টেবল করা। এক্স্যাক্টলি প্রশ্নের মধ্যে না রাখলে তো আপনি তাকে অ্যাকাউন্টেবল করতে পারবেন জি। না। কিন্তু অ্যাকাউন্টেবল করতে যে আপনি যখন যা না এমন অভিযোগ তার বিরুদ্ধে এনে তাকে মেলাইন করার চেষ্টা জি, জি। করবেন, আলটিমেটলি ওই গানের মতো যে তুমিও কি একটু হারোনি, বিএনপিকে হারাতে গেলে তারা তারা অপোজিশন না, পার্লামেন্ট জি। সরকারের তো তার একটা অঙ্গ, সে হুম, ডান হাত বলেন আর বা হাত বলেন না কেন, যখন একটি হাত দুর্বল হয়ে যাবে তখন আরেকটি হাত দিয়ে চলতে কিন্তু খুব কষ্ট হবে। এবং সরকারটিকে যদি উইদিন 4 মান্থস যে মানে যে এই অ্যাটেম্প গুলো আমি খুব ম্যাচিউর অ্যাটেম্প মনে করি না। সমালোচনা তারা করবে, নিঃসন্দেহে আপনি কি সমালোচনা মনে করবে। করেন যে সারা দেশে বিএনপি একটি বড় দল, শাসক দল, সারা দেশে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠন নেতা কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ, বিশেষ করে গণমাধ্যমে তো আসে, তো এই অভিযোগগুলো কি অনেকাংশেই সত্য? চাঁদাবাজিতে আমি লিপ্ত যদি বলি যে অনেকাংশে এবং সত্য, অন্তঃকন্দলে মৃত্যু? আমি যদি বলি না, কোনো অংশে হুম, সত্য হতে পারে, হুম, অনেকাংশে বলবো না। আমি যদি এইভাবে বলি, ইয়েস, কোনো ক্ষেত্রে বিচ্ছিন্ন কিছু যে ঘটনা ঘটছে না, ঘটেনি, সেটা আমি জি। নিঃসন্দেহে আমি দাবি করব না। বরং আমিও মনে করি যে বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় ঘটনা ঘটেছে। তো সেটার জন্য তো বিএনপি সরকার মানে সরকারে যারা আছেন হুম, হুম। তারা তো এটাকে ছাড় দিচ্ছেন না। একটা আছে যে না, মানে আমি দেখব না, আমার লোকজন যা করবে সব সঠিক। এটা যদি মনে করতেন তাহলে আপনি আমাকে জি, চার্জ করতে পারতেন। কিন্তু আপনি যখন দেখবেন যে পার্টির তরফ থেকে অ্যাকশন নেওয়া হয়। যেমন আমার নিজের, আমি হুম, যদি এভাবে বলি, নিউজটা আপনার পত্রিকাতে প্রথম আলোতে ছেপেছিল জি, জি। মুন্সিগঞ্জে। আমি বারবার আপনার পত্রিকার উদাহরণই দিচ্ছি। আপনাদের পত্রিকায় মুন্সিগঞ্জে এরকম একটি আমার নিজের উপজেলাতে এবং আমার পার্শ্ববর্তী ইউনিয়নে এবং আমার বাড়ির সংলগ্ন যে শিমুলিয়া ঘাট, এটা আমার একেবারে বাড়ির জি, সংলগ্ন ছোট করে কিন্তু। বলুন। জি। সেখানে একটা চাঁদাবাজির মানে সংবাদ আপনাদের পত্রিকায় ছাপা হলো। তখন তারেক রহমান সাহেব লন্ডনে, তখন বিএনপি মানে তখন দেশে ফিরেননি, নির্বাচন হয়নি। উনি ওখান থেকে নির্দেশ দিলেন ইমিডিয়েটলি এদেরকে বহিষ্কার করো। জি, এবং তারা কিন্তু একটা ইউনিয়ন কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিও, জি। তাদেরকে বহিষ্কার করলো এবং আজ অবধি এই যে নির্বাচন হুম, হুম। সম্পৃক্ত করা হয়নি, আজ অবধি টিল টুডে আজকে পর্যন্ত তারা বহিষ্কারাদেশ মাথায় নিয়ে আছেন। বিএনপি তো ছাড় দিচ্ছে না, তারেক রহমান কিন্তু মোটেই ছাড় দিচ্ছেন না। এবং এবং গভর্নমেন্ট গঠন হওয়ার পরে হুম, হুম। এটা আবারও গতকালকের একেবারে হুম, হুম। জলজল উদাহরণ, গতকালকের ঘটনার মধ্যে দিয়ে আমি মনে করি ওই যে আপনি বলছেন অনেক ক্ষেত্রে না, হুম, হুম। কোনো ক্ষেত্রে যেরকম হয়ে থাকে আমি মনে করি যে তারা স্পেয়ার্ড হবেন না। বিএনপির একজন প্রতিমন্ত্রী তিনি তার ২ সন্তানের নামে, মেয়ের নামে এলাকার নামকরণ করেছেন। এই যে মানসিকতা, এটাকে কিভাবে দেখেন? এটা আমি নিঃসন্দেহে উনি বলেছেন কাকতালীয়। হুম, আমি যদি ওনার স্টেটমেন্টটাকে যদি অ্যাকসেপ্ট করি যে কাকতালীয়, কারণ আমি এই কারণে আমি মানে আমি কাকতালীয়টাকে কিছুটা সন্দেহ ছোট থেকে করে বলেন। দেখি। হ্যাঁ, উনি কিন্তু আবার ঠিক একই এক তারিখে ১ জুন, জি। ১ জুনে উনি শিক্ষা সচিবকে দেখেন, আমাদের প্রশাসন যন্ত্র কোন জায়গায় চলে গেছে। উনি ১ কাকতালীয় হলে মাননীয় প্রধানমন্ত্রী তো বাতিল করতেন না। মাননীয় প্রধানমন্ত্রী না, বাতিলের নির্দেশ না, দিয়েছেন বগুড়ার ডিসি কে ফোন করে। কাকতালীয় প্রধানমন্ত্রী নিঃসন্দেহে খুব সঠিক হুম, কাজ হুম। করেছেন। বিষয়টা ধরে নিলাম আমি। ওই যে মানে আপনার বেনিফিট অফ ডাউট। জি। বেনিফিট অফ ডাউট এ যদি আমি 1% ও যদি আমি তাকে লেভারেজ দেই, হুম, তাহলে যদি মনে করেন ওটা আমি নিলাম। কিন্তু প্রধানমন্ত্রী চিন্তা যেহেতু পাবলিক পোডিয়ামে জনপরিসরে হুম, এটা নিয়ে একটা মানে ভুল বুঝাবুঝি আছে। জি, জনপরিসরে বিষয়টা ভালোভাবে দেখছে না। জি। উনি এটা অনুধাবন করার সাথে কিন্তু তিনি কিন্তু এটা বাতিলের নির্দেশ দিয়েছেন। তাই না? হুম, তাহলে আমি তো পজিটিভ পলিটিক্স করছি। জি, তাই না? আমি তো অন্যদের মতো ওই কাকতালীয়টাকে গ্রহণ করে রাখিনি। যার বিরুদ্ধে অভিযোগ তিনি এটাকে বলেছেন কাকতালীয়। জি। আমি তাকে বেনিফিট অফ ডাউট দিলাম। বুঝতে পেরেছি। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। না, আবার একটু বলি, আবার এই ভদ্রলোকই কিন্তু আমি এটা খুবই ছোট্ট করে বলেন জি। যেটা ১০ সেকেন্ডে বলা যায় সেটা যদি আপনি ২ মিনিটে বলেন তো আমরা না, অন্য আমি টপিকে যেতে পারব না। আপনাকে ১০ সেকেন্ডের জায়গায় এটলিস্ট আর ২-১ আমাদের সেকেন্ড সময় বাড়িয়ে বললাম। কম। ধরুন জি, এই ভদ্রলোকই ১ তারিখে জুনের ১ তারিখে তিনি একটা চিঠি দিয়ে শিক্ষা সচিবকে জানালেন যে আমার নামে বা আমার পরিবারের নামে ওই এলাকায় বেশ কিছু স্কুল কলেজের নাম পরিবর্তনের একটা অপতৎপরতা চলছে। হুম, স্টপ ইট, উই আর নট ইন্টারেস্টেড। আচ্ছা। ভেরি ইন্টারেস্টিং। ৯ তারিখে ৯ জুন আফটার 8 ডেজ ৮ দিন পরে দেখা গেল যে তার চিঠি পাওয়া সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব চিঠি দিয়ে জানালো প্রশাসনকে যে এই স্কুলের নাম হবে মীর শাহ আলম পাইলট উচ্চ বিদ্যালয়। জি। অথচ ভদ্রলোক ৮ দিন আগে না করে দিলেন যে আমার নাম এসব চলবে না ইত্যাদি। জি, তাহলে আপনি বুঝতে পেরেছি। প্রশাসন কোন দিকে যাচ্ছে তাহলে? প্রশাসনে কাঁধের লোক বসে আছে।
প্রশাসন তাহলে এখন কি বলবেন যে ফ্যাসিস্টের লোকজন বসে আছে? ফ্যাসিস্টের লোকজনরা সেটি দেখার দায়িত্ব তো আপনাদের। ইয়েস, ফ্যাসিস্টের লোকজন মেলাইন আমরা মন্ত্রী বলছেন, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। মন্ত্রী বলছেন, তারপরে তিনি ওই মন্ত্রীর নামেই স্কুল বানিয়ে দিলেন। এত বড় সাহস তাই তো কর্মকর্তা, দেখলাম, সরকারি তাই তো কর্মকর্তা। দেখলাম, এবং আচ্ছা, এটা তাও মাননীয় প্রধানমন্ত্রী এলাকায়। হ্যাঁ। নিশ্চয়ই এটি নিয়ে তদন্ত হবে। তদন্ত হোক। আজকে 11 দলীয় জোটের জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ছিল বিজয়নগরে। সেটা হচ্ছে যে 17 বছর আওয়ামী লীগের যে দুঃশাসন, তারপরে গুম, খুন, হত্যা এবং ন্যায় বিচারের দাবিতে এনসিপিও ছিল, সমমনা রাজনৈতিক দলগুলো সবাই ছিল। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে আমি 2-3টা প্রশ্ন ছোট ছোট করে বলি, আপনি উত্তর দিন। হয় আওয়ামী লীগের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা প্রস্তুত করুন। আরেকটা কথা বলেছেন যে জালেম হবেন না, ওসমান হাদির বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কাকে খুশি করার জন্য তিনি প্রশ্ন রেখেছেন। আমাদেরও প্রশ্ন, ওসমান হাদির হত্যার বিচার হচ্ছে না কেন? কাকে খুশি করার জন্য? আমি এই প্রশ্ন উত্তরটা তার কাছে চাইবো। জি, জামাতের আমিরের কাছে প্রশ্নের উত্তরটা চাইবো। প্রথমটা যেটা বলি, বিএনপি জালেম হওয়ার কোনো সুযোগ নাই। জি, 2024 সালের 5ই আগস্টে গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা এঁকে দিয়েছে। এর বাইরে বিএনপির এক বিন্দু চলার সুযোগ নাই, এবং পিপল উইল নট গোয়িং টু অ্যাকসেপ্ট ইট। আমি স্ট্রেট বলতে চাই, অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট, অ্যাজ এ মেম্বার অফ এ পার্টি, আমি মনে করি বিএনপি এর বাইরে যাবে না, যেতে পারে না। আপনি আমার প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির কথা শোনেন, আপনি আমার দলের চেয়ারপারসনের দৃষ্টিভঙ্গি, তিনি প্রতিটি ক্ষেত্রে তিনি বলছেন। উনি নাম উচ্চারণ করেননি, আমি নামটা উচ্চারণ করি বলি, ইউনাইটেড হসপিটাল। আমার যার বাসাতে ইউনাইটেড হসপিটাল খুবই কাছে ছিল, আমার নেত্রী ভীষণ অসুস্থ, রাতের বেলা একটা অ্যাম্বুলেন্স ওনাকে হাসপাতালে যেতে হবে, হাসপাতালটা দেওয়া হয়নি, মানে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার মনে দুঃখ আছে, আমার মাকে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়নি। আমি প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি কি নিয়েছি? প্রতিশোধ নিয়ে লাভ নাই। উনি মহানুভবতার উদাহরণ দিয়েছেন। তো এটি তো আমার পার্টির চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গি, এবং এটা কর্মীদের নেতাদের এটি তো ফলো করা উচিত, তাই না? আর যারা সেটা করবে না তারা তো এই দলের কর্মী এবং নেতা হওয়ার যোগ্যতা হারাবেন। জামাতের আমির আরো বলেছেন চাঁদাবাজি, দুর্নীতি, অপশাসন এগুলোর জন্য আরেকটি সংগ্রাম করব, পুরাতন নতুন কোন ফ্যাসিবাদ মানব না। নিঃসন্দেহে নতুন ফ্যাসিবাদ আমরাই বা মানবো না। কে মানবে? আপনি মানবেন? জনগণ মানবে? নিশ্চয়ই মানবে না। নাম্বার উনি আমি জানি না উনি কাদের উদ্দেশ্যে বলছেন নতুন ফ্যাসিবাদ, উনি কাদেরকে দেখতে পাচ্ছেন? বাংলাদেশের নতুন ফ্যাসিবাদের উত্থানেরও কোনো সুযোগ নাই। আপনার কি মনে হয় বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আছে, নতুন ফ্যাসিবাদ কারা হতে পারে? এটা উনি বলতে পারবেন। এক নম্বর হচ্ছে বাংলাদেশে কোনো ফ্যাসিজমের কোনো ম্যানিফেস্টেশনই নাই। যেহেতু কোনো ম্যানিফেস্টেশন নাই, বরং আমি যেটা দেখতে পাই তার দল রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, যে এই দল ক্ষমতা থেকে তারা সংযম প্রদর্শন করছেন। আপনি কি চিন্তা করতে পারেন? আপনি হয়তো বলবেন, আপনি একটু কমিয়ে বলেন, মানে ছোট করে বলতে ছোট করে বলতে বলবেন। আপনি কখনো দেখেছেন বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীকে, হেড অফ দ্য গভর্নমেন্টকে দেখেছেন বৃক্ষরোপণ করতে গেলেন? একজন আমার কাছে মনে হলো যে আমার ওইটা প্রতিমন্ত্রী কেউ ছিল, ওনার হাত ধুয়ে দিলেন একজন মন্ত্রী, মানে যেহেতু কাদা ওনার হাতে লেগেছে করা, মানে গাছ লাগানোর কারণে ওনার হাত পানি দিয়ে দিলেন। প্রধানমন্ত্রী আপনার ওয়াটার জারটাকে, পানির জারটাকে নিয়ে তিনি কি করলেন, আরেকজন প্রতিমন্ত্রীর হাতে, তার হাতও কাদা লেগে গেছে, তিনি তার হাতের পানি ঢেলে দিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নিজের একজন জুনিয়র সহকর্মীর হাত ধুয়ে দেওয়ার জন্য পানি ঢেলে দিতে পারেন, এটা কি বাংলাদেশে আমরা কখনো দেখেছি? না, এটা একটা রিমার্কেবল এক্সাম্পল ছিল। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সরকারকে উদ্দেশ্য করে বলেছেন জালেম হবেন না। সেটা এইটার উত্তর দিয়ে দিচ্ছি, ওসমান হাদির বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা সেই দলের নেতার নেতৃত্বে বিএনপি দল হিসেবে অথবা সরকার পরিচালনার ক্ষেত্রে জালেম হওয়ার কোনো সুযোগ নাই। এই দলের নেতাই তো মানবিক নেতা, যেই দলের নেতা মানবিকতার চূড়ান্ত মানে উদাহরণ হিসেবে মানুষের কাছে রিগার্ডেড, মানুষ তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সেই দলের নেতার বিরুদ্ধে কেউ জালেম বলে, তাকে উল্টা মানুষ জালেম বলবে। ওসমান হাদির বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, কাকে খুশি করার জন্য? প্রশ্ন এই উত্তরটা ওনার দেওয়া উচিত ছিল, কাকে খুশি করার জন্য। বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলো বিচার করতে যে অনেক বছর লেগেছে। এই যে আমাদের সাংবাদিক যে আপনার সাগরুনির হত্যাকাণ্ডের কথা যদি বলি, মোর দেন 120 বারের মতো আদালতে তারিখ পড়েছে, এখন পর্যন্ত কিন্তু চার্জশিট দেওয়া। আপনার কি মনে হয় শহীদ ওসমান হাদির বিচার
কি থেমে যাচ্ছে? থেমে যাওয়ার কোনো ব্যাপার নেই। বিষয়টা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগটা মানে মূলত অ্যাপারেন্টলি যাকে আমরা সন্দেহ করছি বা তথ্যপাত্রে যার বিরুদ্ধে সন্দেহের তীরটা যায়, সে তো আমার ধরাছোঁয়ার বাইরে, আউট অফ বাউন্ডারি। আমি ইচ্ছা করলে তাকে ধরে নিয়ে আসতে পারি না। আমি ইচ্ছা করলে তো হাসিনাকে নিয়ে আসতে পারছি না। আমি ইচ্ছা করলে তো আসাদুজ্জামান কামালকে আনতে পারছি না। ইচ্ছে মানে এক বেনজির বিরুদ্ধে একটা রেড অ্যালার্ট কি বলে আপনার ইন্টারপোল নোটিশ এক্সিকিউট হয়েছে। সেই এক্সিকিউশনের পরে লেস দেন 30 ডেইজে মানে 30 দিন সময়সীমা, তার কম সময়ের মধ্যে আমরা তথ্যপত্র পাঠিয়েছি। তো এত তো এই যে এটা এনসিপি এবং ডক্টর ইউনূস ঘরানার লোকজন বলে যে এইটা বিএনপি সরকারের সাফল্য না, এটা অন্তর্বর্তী সরকারের সাফল্য। অধ্যাপক ইউনূসের শাসনামলে ওই 2 বছর যে সময় ছিল, ওই সময় এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আমি তো বলছি না যে আমরা রেড অ্যালার্ট নোটিশটার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম। এটা উই আর নট ক্লেমিং ইট। এটা সার্টেনলি ইউনূস সরকারের দায়িত্ব ছিল। তিনি সেটা করে, তার গভর্নমেন্ট সেটা করেছেন, নিঃসন্দেহে করেছেন এবং পেপারও তৈরি করেছেন। কিন্তু এই সরকারটা যে সরকারের দায়িত্ব ফলো আপ করা। আগে একটা সরকার ছিল না, তো ওই চেয়ার টেবিল মন্ত্রণালয়ের নামগুলো তো ওইটাই আছে নাকি? তো সুতরাং আপনার তো মানে আমি এখন যদি বলে দেন এখন এই প্রশাসন তথ্য মন্ত্রণালয়ের নামটা আগে সরকার ক্যারি করে গেছে, অতএব বিএনপি সরকারের ক্রেডিট না, এগুলো একটা মানে বাতকে বাত আপনি বলতে পারবেন, বাট এই কথার মধ্যে কোনো ইয়ে নেই। অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য। শুরুর দিকে আমরা একটু বিতর্কের মুডে ছিলাম, যে এটাও আলোচনা একটা অংশ, এটাকে বলে পার্ট অফ ডেমোক্রেসি। ঠিক আছে, গণতন্ত্রে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু সেটা আপনি একেবারে সৌন্দর্যের কিন্তু আপনি তর্কই করেন মাধ্যমে এটা শেষ হবে। জি, আপনি তো লার্নেড, আপনি কিন্তু তথ্য দিতে চেয়েছেন। জি, অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। জি, নিশ্চয়ই ভবিষ্যতে আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আর আলাপ করব। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের সঙ্গে। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগ সামলাতে কেন এত হিমশিম। অনুষ্ঠানটি যারা দেখতে পাননি তারা দেখতে পাবেন প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ। আর যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। আগামীকাল একই সময় অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য শুভকামনা।